স্বাগতম, নমস্কার। আজ সপ্তাহের প্রথম দিন সোমবার, ঠিক দ্বীপ্রহর 1:30টার সময় আমরা উপস্থিত হয়েছি। দেখুন, আমরা জ্যোতিষ অনুষ্ঠান যা করি তাতে করে আমাদের আলোচনার প্রতিপাদ্য যেগুলো থাকে, মানে আপনারা যেগুলো অভ্যস্ত আজ 20-25 বছর ধরে, তা হচ্ছে যে ছেলের চাকরি, মেয়ের বিবাহ, এছাড়া ব্যবসা খারাপ, কিংবা চাকরিতে কেউ কাঠি করছে, এর বাইরে অ্যাজ সাচ কিছু না। ও এডুকেশনের ব্যাপারে কিছু আছে, হায়ার এডুকেশন আছে কিনা একটু দেখবেন, বিদেশ যাত্রা আছে কিনা দেখবেন। এর বাইরে অ্যাজ সাচ কোনো আলোচনা হয় না। আমার এখানে প্রশ্নটা হচ্ছে, স্বাভাবিকভাবেই আমি নিজের সঙ্গে তঞ্চকতা করতে পারি না। আমি নিজের কাছে প্রশ্ন করতে পারি যে এছাড়াও তো হাজারে হাজারে সমস্যা রয়েছে মানুষের মধ্যে। আচ্ছা, বাস্তবিক জীবনে আমাদের যেটা বাস্তবিক জীবন, মধ্যবিত্ত জীবন। আপনারা যারা দেখছেন টিভি, তাদের মধ্যে বেশিরভাগই টিভি বা ফেসবুকে যারা দেখছেন মধ্যবিত্ত। তার কারণ খুব ধনীরা বা কর্পোরেট ওয়ার্ল্ডের লোকেরা এতটাই ব্যস্ত থাকেন, তারা একেবারে শুধু শেয়ার মার্কেট থেকে শুরু করে একেবারে টপ গ্রেড কিছু পাক্কা নিউজ ছাড়া তারা খুব একটা পরোয়া করেন না। কাজেই আমাদের এই বাঙালি মধ্যবিত্তদের একটা মস্ত সমস্যা রয়েছে। সমস্যাটা হচ্ছে এটা যে আমাদের বুক ফাটে তবু মুখ ফাটে না। মুখ ফুটে না কেন? কারণ আমরা সেটা বলতে লজ্জাবোধ করি। এটা তো বাস্তব যে প্রত্যেক মানুষের জীবনে অলমোস্ট কিছু না কিছু ত্রুটি বিচ্যুতি থাকে। এমন একেবারে রামকৃষ্ণ পরমহংসদেব বা স্বামী বিবেকানন্দ হয়ে তো আমরা জন্মাই না। ত্রুটি প্রত্যেকের মধ্যেই থাকে প্রচুর। একেবারে শীর্ষস্থানীয় কবি সাহিত্যিক থেকে শুরু করে একেবারেই সাধারণ মানুষ। এই ত্রুটি বিচ্যুতির মধ্যে একটি অংশ হচ্ছে গিয়ে প্রেম ভালোবাসা। আজকে ঠিক এই মুহূর্তে যাদের বয়স 22-23, শহর কলকাতা ছেড়ে আপনাকে যদি মুম্বাইয়ে নিয়ে যাই, বা সাম এক্সটেন্ট ব্যাঙ্গালোরে বা দিল্লিতে তো অবশ্যই, সেখানে না খানিকটা ইউরোপিয়ান ধাঁচের জীবনযাত্রা বা লাইফস্টাইল হয়ে গেছে। মানে কে কখন বেরিয়ে যাচ্ছে তার খবরাখবর কেউ রাখে না। তারা যুব সমাজের উপর তার বাপ মায়েরা খুব একটা ইন্টারফেয়ার করতে চায় না। একটা ব্যাপার দেখেন, যে পড়াশোনাটা করে যাতে রোজগারটা করতে পারে, মানে এন্ড অফ দ্য ডে তুমি কি রোজগার করতে পারছো, এটা ছেলেদের ক্ষেত্রে মূলত। মেয়েদের ক্ষেত্রেও খানিকটা হলো যে মেয়েটার আলটিমেটলি একটা যাতে সংস্থা হয়, এটার দিকে নজর থাকে বাপ মায়ের। তারা পরোয়া করে না যে তাদের ছেলেমেয়েরা তাদেরকে দেখলো কি না দেখলো, বা তাদের ছেলেমেয়েরাও পরোয়া করে না তাদের বাপ কি বললো বা মা কি বললো তা নিয়ে। এবং এটা থেকে যেটা ঘটনা, যে আজকের দিনে যে প্রেম ভালোবাসা, আমাদের ছেলেবেলার বা আমাদের যৌবন বয়সে যেটা প্রেম ছিল চিঠি লিখে বা পেছন পেছন ঘুরে, ওসব ন্যাকামি ব্যাপার এদের কাছে মনে হয়। এরা বাস্তবিকই এগুলো পাত্তাও দেয় না, তোয়াক্কাও করে না। দেখছেন তো খবরের কাগজ থেকে শুরু করে বিভিন্ন, আমরা আগে এগুলোকে বলতাম আদি রসাত্মক, আজকের দিনে সুপার ন্যাচারাল। এটা কর্পোরেট ওয়ার্ল্ডের বাস্তব ঘটনা, যে জীবনে আপনার প্রেম কেন একাধিক আসতে পারে, যেটা বিদেশে খুব চালু রয়েছে অ্যাবসলিউটলি, যে তারা বিয়ে থাই করে না স্পেশালি এই দেশগুলোতে, এবং তারা লিভ টুগেদার করে। এবং এমন দায়িত্ব একজন পুরুষের নেই যে এই মেয়েটি যদি তার জীবন থেকে সরে যায়, বা মেয়েটি জীবন থেকে যদি তিনি সরে যান, বা মেয়েটির ক্ষেত্রেও, তাতে তাদের কোনো দাসখত দিতে হয় না, কোনো খরপোশও দেওয়ার প্রশ্ন নেই। হ্যাঁ ভাই, ওর সঙ্গে ছিলাম, কি ছিলাম, একটা সুন্দর একটা ইংরেজি ওয়ার্ড রয়েছে, রিলেশনশিপে ছিলাম। এখন রিলেশনশিপটা যে কদ্দূর অবধি গেঁথেছে সে বোঝা বড় মুশকিল। নিশ্চয়ই চাঁদের তলায় বসে তারা রিলেশনশিপ তৈরি করেনি, সেটা ঘরের বন্ধ দরজার মধ্যেই হয়েছে যা কিছু। এখন এই কথা বলছেন, বড় বড় কথা, বাস্তবটাই বলছি। এবার এই সমস্যা কিন্তু অন্যভাবে পাকায়। মানে এটা কি হয়, এটা একটা বড় শ্রেণী পরোয়া করে না। এটা আমাদের বর্তমান যুগের বর্তমান বাঙালি সমাজেও এটা এসছে, ঠিক আছে চলো, আর ওকে দরকার নেই। আবার সেই মেয়েটিও ভাবে দে হাঁটা। কিন্তু একটা সময় আসে যখন তার 50, 55 কি 60 বছর বয়স হয়ে তাকে ভয়ঙ্কর অসহায়, কারণ তাকে দেখার কোনো লোকজন নেই। বিদেশে যেটা হয়, বাচ্চা কাচ্চা হলে তার দায়িত্ব বাপের থাকে, মায়ের না। আমাদের রোনাল্ডোকেই দেখেছি, অসংখ্য বাচ্চা কাচ্চা, বিভিন্ন তার
বান্ধবীর মাধ্যমে হয়েছে, বান্ধবীরা কখন কোথায় কেটে পড়েছে তাদের দায়িত্ব নেই। বাংলাও কি সেই পথে যাচ্ছে? আপনি কতটা খবর রাখেন আপনার ছেলেমেয়ের? আমি শহর মুম্বাইয়ের বড় অংশের কথা বলি বা দিল্লির, তাদের কাছে কিন্তু প্রেম, ভালোবাসা, সেক্স, এনিথিং এলস এমন একটা স্ট্যান্ডার্ডে যায় যে সেটার জন্য কৈফিয়ত দাবি করা নয়। মানে এটা জীবনে যেমন প্রথম দিন ড্রিঙ্কের গ্লাস চুমুক দিতে যেমন একটা দ্বিধান্বিত থাকা, সেরকমই পরে ইউজ টু হয়ে যান তারা। সেরকমই একটা মেয়ে কেন, একাধিক মেয়ের সঙ্গে তারা সঙ্গ লাভ করেন, রিলেশনশিপ তৈরি হয়, এবং সেটা কদ্দূর অবধি যায় সেটা আর আমি বা নাই বা বললাম। সুখ আছে, শান্তি আছে, কি আছে? আমরা একেবারেই পবিত্র ধর্মগ্রন্থের মাধ্যমে বলবো না খুব খারাপ, খুব খারাপ, খুব খারাপ, বাট হোয়াট ইজ দিস, হোয়ার ইজ দ্য সলিউশন, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রাপ্তবয়স্ক মনজ্ঞ আলোচনা। আপনি যদি মনে করেন আপনার ছোট্ট ছেলে মেয়েদেরকে ঘরে পাঠিয়ে দিন, আপনি শুনুন, কারণ সঙ্গে রয়েছে শ্রীময়ী। ওয়েলকাম। থ্যাংক ইউ প্রসূনদা। নমস্কার বন্ধুরা। তো এই দীপ্রাহরিক এই সোমবারের অনুষ্ঠানে আজকে আমরা বিভিন্ন চিঠি এবং হোয়াটসঅ্যাপ এবং মেইল এগুলো আমরা পড়ে থাকি, অবশ্যই আপনাদের পাঠানো। তো আজকে আমরা স্বল্প সময়ের মধ্যে চেষ্টা করব 2-3টি মেইল এবং হোয়াটসঅ্যাপের উত্তর দিতে, এবং যেগুলোর মূল বিষয় হচ্ছে এই পরকীয়া, যে প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্ক আলোচনাটি প্রসূনদা করলেন। তো অত্যন্ত সময়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ। তা প্রসূনদার সময় নষ্ট না করে একটা কাজ করি, আমি ফার্স্টের হোয়াটসঅ্যাপটি বরং পড়ে ফেলি এবং সেটির আনসারটা আমি দেওয়ার চেষ্টা করি। এটি হোয়াটসঅ্যাপে নামধাম করার দরকার না, নামধাম তো নিশ্চয়ই করবো না, কারণ শ্রীময়ীর কাছে প্রত্যেক মানুষ প্রাইভেসি এবং সিক্রেসি থাকে, এটা প্রত্যেকে জানেন। তো সুতরাং একটাই শুধু বলবো, নর্থ ইস্টের ত্রিপুরা থেকে এসছে এই হোয়াটসঅ্যাপটি। তো একজন কাকিমা আমাকে জানতে চেয়েছেন আমার কাছে যে আমার স্বামীর বয়স মোটামুটি 48-49, সুখী বিবাহিত জীবন ছিল এবং ছেলে বড় হয়ে গেছে এবার। তো এবং আমার ননদের বিয়ে হয়েছে কলকাতায়, এবং আমারও বাপের বাড়ি হচ্ছে কলকাতায়, তার বিয়ে হয়েছে ত্রিপুরায়। এবার বেশ সুন্দর 20-25 বছর আমরা সুখে সংসার করছি, কোনো রকম কোনো সমস্যা ছিল না। কিন্তু ইদানিং এবং এয়ারপোর্টের কাছে আমরা একটি ফ্ল্যাটও কিনেছি। সমস্যাটি শুরু হয়েছে, কাকিমা জবে থাকতে বুঝতে পারছেন, ইদানিং তার স্বামী তার বোনের বাড়িতে যাওয়াটি হঠাৎ করে একটু বেড়ে গেছে। এটা বছর 1.5-2 যাবৎ তিনি দেখছেন। প্রথম হয়তো তিনি ননদকে ফোন করেছেন, হ্যাঁ দাদা এসছে, খাওয়া দাওয়া করছে, এই বিকেলে একটু বেরোলো ইত্যাদি প্রভৃতি। ইদানিং তিনি খেয়াল করছেন বেশ কিছুদিন যাবৎ যে ননদকে ফোন করে বলুন না দাদা তো আসেনি, বা তিনি যে সময় বলছেন দুপুরবেলা গেছি, দেখা গেল যে দাদা হয়তো সন্ধ্যে 7টার সময় গেছেন, হালকা একটু জলখাবার খেয়ে তিনি বেরিয়ে গেছেন। তো এইরকম নানা কথা এবং কাজে তার স্বামীর কিছু অসঙ্গতি তিনি পাচ্ছেন। এবং তার বাপের বাড়িতেও যাননি অ্যাজ ওয়েল অ্যাজ। তো এবং কানাঘুষোতে কাকিমা যেটা শুনতে পাচ্ছেন যে কলকাতায় তিনি কোনো মধ্যবয়সী কোনো উইডো লেডির সাথে তিনি যুক্ত হয়ে গেছেন। তো এবার তিনি কি রোজ কলকাতায় আসছেন? রোজ কলকাতায় আসছেন না, কিন্তু তার ব্যবসার কাজে তাকে বিভিন্ন দেশের নানা জায়গায় যেতে হয়। কলকাতাতেও তিনি আসেন, এবং যেহেতু তার বাপের বাড়ি কলকাতায় এবং ননদের শ্বশুর বাড়িও কলকাতায়, আসতে হতো। তা আগে তাকে নিয়েই আসতেন বেশিরভাগ সময়, যেহেতু এখন ছেলের পড়াশুনো এবং অন্যান্য ব্যাপার স্যাপার আছে, তা মানে কাকিমার কলকাতায় আসাটা কমে গেছে, কিন্তু কাকুর কলকাতায় আসা বেড়ে গেছে অন দ্য আদার হ্যান্ড। এবার আমাকে জিজ্ঞেস করলেন, শ্রীময়ী আমি সরাসরি জিজ্ঞেস করছি, আমি যে কানা ঘুষোয় ব্যাপারটি শুনছি এটা কি সঠিক? হ্যাঁ না আমি শুধুমাত্র সন্দেহের বশে স্বামীকে, এতদিনকার সংসার আমার ভুল হচ্ছে। তো কাকিমা কার্ডটা এসে গেছে, অত্যন্ত দুঃখের সঙ্গে আমি জানাচ্ছি আপনার সন্দেহ 100% ঠিক। অমূলক নয় না, কাকু সত্যিই জড়িয়ে গেছেন। আপনি যে শুনছিলেন কানাঘুষো, এবং তার ননদও তাকে কিছুটা জানিয়েছেন, খোঁজ নিয়ে দেখা যাচ্ছে দাদা হঠাৎ করে এত ঘন ঘন আসছে কেন, কি ব্যাপার, বা আমার বাড়ি এসছে বলে সে কোথায় যাচ্ছে। ননদ তো থাকে কলকাতায়, ননদ থাকে কলকাতা, তার বাপের বাড়িও কলকাতায়। হ্যাঁ, এবং তার ভাইটাইদের কাছেও তিনি শুনেছেন যে এ বাড়িও যাচ্ছে না ও বাড়িও যাচ্ছে না, তাহলে গেল কোথায় লোকটা। তো যাই হোক, এবার
একদম অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আপনার সন্দেহ একদমই অমূলক না, সম্পূর্ণ সত্যি। এইবার হচ্ছে যে যেখানে কাকিমার দ্বিতীয় পোর্শনটা হচ্ছে যতটা তিনি শুনেছিলেন যে মেয়েটির বয়স মোটামুটি এই 33-34, ভদ্রলোক 48-49, এবং মেয়েটি বিধবা, কেউ নেই, যে সেক্ষেত্রে অবশ্যই তিনি লিভ ইনে জড়িয়েছেন, যেটা আপনি বললেন রিলেশনশিপ, তার পোশাকি নাম এখন লিভ ইন, তো জড়িয়েছেন। কিন্তু কাকিমা মানে সংশয়ের বা যেটা বিপদের জায়গা, বিপদ সংকেত যেটা দিচ্ছে সেটা হচ্ছে মেয়েটি বিধবা, অল্প বয়সী, কেউ নেই। এবং আরেকটা জিনিস হচ্ছে তিনি কিন্তু কাকুকে অলরেডি বিয়ের জন্য তিনি প্রেশারাইজ করা শুরু করেছেন, এবং ইদানিং তিনি কাকিমার জন্য জানিয়েছেন যে শ্রীময়ী, যখন দেখি যে ত্রিপুরা ফিরে আসার পর উনি না ইদানিং খুব একটা মানে টেন্সড হয়ে থাকেন, চাপা টেনশন, কথা বলতে চান না, কিছু একটা চাপ সৃষ্টি করছে ওর উপর। তো আমি সেটাও লক্ষ্য করেছি এবং দেখেছি কলকাতা থেকে ফিরে আসার পরই এটা হয়। অন্য জায়গা থেকে তিনি গুয়াহাটি যান, আরও নানা শহরে যান ব্যবসার জন্য, সেক্ষেত্রে কিন্তু হয় না। তো এইটাও আমি জানতে চাইছি যে কেন তার এই চাপ সৃষ্টি হচ্ছে। তো কাকিমা এই মেয়েটির দিক থেকে কিন্তু জড়িয়ে তো তিনি গভীরভাবে পড়েছেন, সব রকম সম্পর্কই আছে, সুতরাং আমি আর ডিটেল করলাম না, আপনি বুঝতে পারছেন। কিন্তু বিয়ের জন্য তাকে চাপ সৃষ্টি করা আছে। হ্যাঁ, আপনি বলতে পারেন এটা কি বৈধ বিবাহ? দেখুন, বৈধ বিবাহ কি লিগালি বিবাহ সেটা সম্ভবই না, সেটা সম্ভব না। কিন্তু এক্সিস্টিং ওয়াইফ রয়েছে, সংসার রয়েছে, সেটা সম্ভব না। কিন্তু তারা যদি সেক্ষেত্রে মন্দিরে বা এইরকম জায়গাতে তারা বিয়ে করে, এখানে কলকাতায় আপনি পড়ে রইলেন ত্রিপুরাতে, তিনি যদি এখানে তার সাথে ওই লিভ ইন সংসার যাকে বলে সেটা যদি করেন, আপনি সেক্ষেত্রে কি করতে পারেন? কিছু করা সম্ভব না। বলেন না প্রসন্দা, গরু বাছুরে মিল থাকলে বনে গিয়ে দুধ দেয়, জাস্ট লাইক দ্যাট। এবং তিনি 50-এর কাছাকাছি, পুরনো সংসারটা তার এই মুহূর্তে ভালো লাগছে না, অনেক কিছুতে তিনি উৎসাহ হারিয়েছেন, হোয়াট এভার। তো কাকিমা, আপনাকে আমি বলছি, আপনি আপনার দুঃখের কথাটা আমার কাছে শেয়ার করেছেন, আমি নাম পরিচয় তো নিশ্চয়ই বলবো না, বলি না আমি। তো মূল বক্তব্যটা আপনি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি। প্রচণ্ড প্রেশার কিন্তু দেয়া হচ্ছে, এবং দেখুন সামনে কিন্তু অগ্রহায়ণ মাসটা আছে এবং দুর্গাপুজোর সময়টাও আছে। এটা মানে ভদ্রলোকের মানে সেই বলে না মতিভ্রমতে খুব বেশি দিন কিন্তু সময় লাগবে না। এই যে সমস্ত জিনিসগুলো হচ্ছে, কাজে তারা যদি এরকম আইনত নয়, কিন্তু যদি তারা মন্দিরে বিয়ে করে ফেলেন, তো সেক্ষেত্রে রোগবার জন্য কিন্তু এই যে নবরাত্রির বিশেষ কিছু ক্রিয়া রয়েছে, কঠিন ক্রিয়া, এবং সন্ধি পুজোর সময় যেটা হয়, মানে ওই যে সে মানে অসুর বধ করেছিলেন মা দুর্গা কবে না, একদম অষ্টমী নবমী সন্ধিক্ষণে। কারণ এই ক্রিয়াটি না প্রসন্দা, মানে আমাদের এর আগে গেছে কৌশিকী অমাবস্যার সামনেই মহালয়া, হ্যাঁ, কিন্তু এই জিনিসটি মানে মহালয়ার সময় সময় আমরা চলছি, একদিনের ক্রিয়া কিন্তু এটা নয়, টানা 8 থেকে 9 দিনের ক্রিয়া কিন্তু এটি না, আদারওয়াইজ এই সমস্যার কিন্তু সমাধান হবে না। আপনার স্বামীকে আপনার আবার সেই আগের জায়গা ফেরাতে এবং নিজের করে পেতে 8 থেকে 9 দিনের শক্তিশালী ক্রিয়া দরকার, এবং অবশ্যই মা দুর্গার এই নবরাত্রি তিথিকে আপনি কাজে লাগাতে পারেন। বাকিটা সিদ্ধান্ত আপনার। আপনি আপনার স্বামীকে আগের জায়গায় পেতে চান কিনা, তার সাথে ওই আবার নিরঙ্কুশভাবে নিরবিচ্ছিন্নভাবে সংসার করতে চান না, চোখের সামনে স্বামীকে অন্যের হতে দেখবেন, জীবন আপনার, সিদ্ধান্ত আমার দায়িত্ব কার্ডসটা রিড করা এবং আপনাকে প্রতিকারের পন্থা বলা। আমি আপনাকে বলে দিলাম, এবার আপনি ডিসাইড করবেন। কি অদ্ভুত ব্যাপার দেখুন, আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করছি একদম সম্পূর্ণ সেটা 100 বছরেরও অধিক সময় আগে, হ্যাঁ, কৃষ্ণকান্তের উইল উপন্যাস যখন বঙ্কিমচন্দ্র লিখেছিলেন, গোবিন্দলাল, সেখানেও কিন্তু গোবিন্দলাল, ভ্রমর ছিল তার স্ত্রী, এবং রোহিণী অবৈধ প্রেমের জায়গা ছিল একদম। এবং সেটা মানে কি দুঃসাহসিক লেখা, দুঃসাহস, এবং কতদিন আগে, এবং তার সেই যে বলে না সাহিত্যিকের মনশ্চক্ষু কত দূর অবধি যেতে পেরেছে। এই সেম ঘটনা, সেম রোহিণী উইডো ছিল, রোহিণী উইডো ছিল, সেক্ষেত্রে ভ্রমর সুন্দরী ছিলেন না। যাই হোক, এনাদের 20-25 বছরের না, ভ্রমর সুন্দরী ছিলেন না, ভ্রমর কালো ছিল, হ্যাঁ। এবং আমরা রবীন্দ্রনাথের ঠিক এইটাই বঙ্কিমচন্দ্রের অনেক প্রতিচ্ছবিতে রবীন্দ্রনাথের নানান সাহিত্যের মধ্যে রয়েছে অনস্বীকার্য, কারণ বঙ্কিম আগের, সেটা আমরা রবীন্দ্রনাথের চোখের বালিতে দেখতে পেয়েছি। চোখের বালিটা তবু একটু সফিস্টিকেটেড, কিন্তু খুল্লম খুল্লা ব্যাপারটা কিন্তু আমরা কৃষ্ণকান্তের উইলেই একদম কোনো তাহলে আমরা কি করে বলবো যেটা পুরাতনী নয়,
একদম বা না। ইয়ে নয়। এটা চিরকালীন প্রসূনদা, পরকীয়া ব্যাপারটা সেকেন্ড লাইফে সেকেন্ড ওম্যান কি সেকেন্ড ম্যান, এই জিনিস। আর মানে আমাদের প্রচুর হিন্দি সিনেমা হয়েছে, এক ফুল দো মালি। তো সুতরাং এগুলো কিছু না, কিন্তু যিনি সংসারে আছেন বা থাকেন তাকে এটা পীড়া দেয়। তো সুতরাং পীড়ার জায়গাটা মহিলারা বেশি ফেস করেন, কারণ মহিলারা সফট হার্টেড ইত্যাদি প্রভৃতি। আমি নিজে মহিলা হওয়াতে আমি বিশ্বাস করি যে মহিলাদের ডেডিকেশনটা তার স্বামীর ওপর বেশি। এ নিয়ে বিতর্ক থাকতেই পারে, সেটা আমরা গেলাম না। তো এই যে জায়গাটা, বেসিক জায়গা হচ্ছে সমস্যা এবং তার সমাধানের রাস্তা দেখানোটা আমার কাজ। যেহেতু আমার প্রোগ্রামের নাম গাইডলাইন, সমাধানের রাস্তা দেখিয়ে দিলাম। এবার তিনি যদি এখান থেকে বেরোতে চান, তাহলে যেরকম হোয়াটসঅ্যাপ করেছেন সেরকম আমার হাত ধরতে পারেন ভরসা করে। পরেরটা, হ্যাঁ, পরের আরেকটা কার্ডটা নিন। হ্যাঁ, কার্ডটা আমি নিচ্ছি। তো পরের আরেকটি সেটা মেইলে এসছে। সেখানে হচ্ছে ভদ্রলোক প্রফেসর, ভদ্রমহিলা স্কুল টিচার। এটাও মধ্যবয়স্ক স্বামী স্ত্রীর গল্প, যাদের ছেলের কিন্তু পড়াশোনার জন্য ইউএসএ যাওয়ার ব্যাপার সমস্ত রেডি হয়ে গেছে, পাসপোর্ট ভিসা ইত্যাদি প্রভৃতি, বিদেশের ইউনিভার্সিটিতে সব কিছু রেডি হয়ে গেছে। তো এবার ভদ্রমহিলা একদিন তার আমাদের কোনো একজন পলিটিশিয়ান, তিনি নামকরা, তিনি এর মাঝখানে তিনি সদ্য পরলোকগত হয়েছেন, সেদিন তার স্কুলটা ছুটি হয়ে গেছে। এবারে বাড়ি ফিরে তিনি ডোরবেল বাজিয়ে দেখছেন কেউ খুলছে না, পাড়া জুড়ে লোডশেডিং। এবং তিনি যখন দরজার কোনো মতে সেকেন্ড লক দিয়ে তিনি যখন বল প্রয়োগ করে দরজা খুলে ঢুকলেন, তখন তিনি তার স্বামীকে অপ্রকৃতিস্থ অবস্থায় তার বাড়ির পরিচারিকার সঙ্গে দেখতে পান। দে কট রেড হ্যান্ডেড। এইবার ভদ্রমহিলা, এবার তিনি করেনটা কি? কারণ ইতিপূর্বে ভদ্রলোক দু একটি ইনসিডেন্ট করেছিলেন এবং স্ত্রীর হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে আর কখনো এরকম করবো না, এবারের মতো করে ছেড়ে দাও, আমাকে একটা সুযোগ দেয়া হোক, সংসারটা ভেঙো না ইত্যাদি। বাট ভদ্রমহিলা এবার এতটাই ফিউরিয়াস হয়ে গেছেন এবং তিনি এর আগে কয়েকবার ক্ষমা করে দেওয়ার পরে তিনি যেটা করেছিলেন যে এই শেষবার, এরপরে যদি কোনো দিন এরকম আমি শুনি বা বুঝি, জাস্ট আই উইল লিভ ইউ। তো এবারে তিনি তখন যেটা স্টেপটা নিতে চাইছেন, এবার সরাসরি তিনি ভদ্রলোককে ছেড়ে এবারে রইল ইউএসএ যাওয়া, এগুলো পড়বে, তো তুমি যা ভালো বোঝো তাই, কয়েক লক্ষ টাকার টিকিট এবং অন্যান্য ব্যবস্থা এবং ছেলের ফিউচার। এবার তিনি মানে মরিয়া হয়ে উঠেছেন তো বটেই, এবং তিনি জানতে চেয়েছেন যে এই ভদ্রলোকের কি আদৌ চরিত্রে কোনো সংশোধন হওয়া সম্ভব, না ইনি এইভাবেই করে যাবেন। আর আমি তাহলে ডিভোর্স চাই শ্রীময়ী, আর ডিভোর্স কি এক্ষেত্রে সমাধান? মানে শি ইজ টু মাচ কনফিউজ। উনি বলেইছেন যে, আমি কার্ডটা দেখলেই দর্শকরা বুঝতে পারবেন, হ্যাংম্যান রিভার্স। মানে এরকম আমি সংসারে এরকমভাবে বছরের পর বছর ঝুলে আছি, স্বামীকে ভালোবেসে এবং তাকে বিশ্বাস করে। তো এবং একাধিকবার তাকে এরকম কালো ছায়া তার আমার স্বামীর জীবনে এসছে। এবং আমি প্রথম একবার বা দুবার ভেবেছিলাম যে না না, আমার স্বামীকেও মেয়েরা প্রভোগ করে, কিন্তু এখন আমি বুঝতে পারছি, নাও আই রিয়েলাইজ, যে আমার স্বামী হাজব্যান্ডটিও কিছু ধোয়া তুলসী পাতা নন, তারও যথেষ্ট দোষ আছে। তো এখানে দেখা যাচ্ছে একাধিক অপশান, মাঝখানে একটি কালো ছায়া আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা যারা দেখছেন। তো সেক্ষেত্রে তিনি কি করবেন তিনি জানতে চাইছেন, এবং আদৌ এটা থেকে কখন মানে রিকভার করা কি সম্ভব। তো অ্যাজ পার কার্ডস প্রসূনদা, এক্ষেত্রে আমি একটা জায়গা বলছি, আমি অ্যানালিসিসটা পুরোটা কার্ডটা আমি এখানে দেখালাম না, একটা জিনিসই বলছি, আপনার স্বামীর শুক্রটি রাহুযুক্ত, তার লাইফে একাধিকবার পরনারী সঙ্গ এবং পরনারীতে আসক্তি, এটা কিন্তু ঘটবার জায়গা আছে। এটা হয়তো আপনার যখন বিয়ে করেছিলেন বা সংসার শুরু হয়েছিল বা প্রথম আপনি তাকে ধরেছিলেন কয়েকবার, তখন আপনি বুঝতে পারেননি, বাট এটা কিন্তু তার আছে এবং এটা তার সঙ্গে মানে আজীবন কিন্তু থেকে যাবে। বয়সের সঙ্গে সঙ্গে তার এই যে কামনা বাসনা সেটা কিন্তু কমেনি, তার মধ্যে থেকে গেছে। হয়তো এর ওপরে মুখোশটা ছিল, সেটা মুখোশটা কোনো কারণে পরিস্থিতিতে খুলে গেছে। বা এই বছরটা আমি বলি না প্রসূনদা, এটা শনির বছর, প্রচুর মানুষের মুখের ওপর থেকে মুখোশ উঠে যাবে। আসল চেহারাটা মানুষ দেখতে পাবেন যে কি হচ্ছে বা কি হতো। তো হোয়াট এভার ইট ইজ, তো এক্ষেত্রে আপনার সংসার সম্পর্কেও আপনার যে বিতরাগ বা বীতশ্রদ্ধতা, আপনার স্বামীর ওপর থেকে আপনার মন উঠে যাওয়া,
ডিসিশনটা কিন্তু দিদি আপনাকে নিতে হবে। আপনি যদি প্রতিকার সেক্ষেত্রে করতে চান, এই যে তার দোষযুক্ত শুক্র এবং রাহুর যে জায়গাটা, সেটা আপনি করুন। এবং এই যে নবরাত্রি আছে, একটা জিনিস আমি শুধু বলবো, চামুণ্ডা দেবীর একটি ক্রিয়া আছে, এই ক্রিয়াটি যদি করাতে চান একটু হিন্টস দিন। হ্যাঁ, চামুণ্ডা দেবী হচ্ছেন, দেখুন আমাদের যে সন্ধি পূজা হয়, চতুষ্ষষ্ঠী যোগিনী এবং মা চামুণ্ডার পুজোটা হয়। তো সুতরাং এই মা চামুণ্ডার পুজোটা যখন হয়, মানে সেই থাকে না, মা দুর্গা থেকে ধীরে ধীরে 64 যোগিনী মিলে কিন্তু রক্তবীজ থেকে শুরু করে কিন্তু সকলকে বধ করেছিল। এবং মা চামুণ্ডা হচ্ছে অত্যন্ত শক্তিশালী একটি তান্ত্রিক প্রয়োগ। আচ্ছা, এই তান্ত্রিক প্রয়োগ করলে মানে অসাধ্য সাধন হয়। তো সুতরাং আপনি যদি আপনার ওই সংসারটা আপনাকে বাঁচাতে হবে, কারণ আপনার সন্তানের ভবিষ্যৎ সেখানে যুক্ত। আপনি তার বাবার ওপর রাগ করে ছেড়ে দিয়ে চলে যেতে যাবেন, আপনার ছেলের কি হবে? তো যাই হোক, তো সুতরাং কিন্তু সংসার থেকে যদি দুর্বৃত্ত, মানে এই সমস্ত মাইনাস পয়েন্ট হাঁটাতে চান, দুর্বৃত্তায়ন, এক্স্যাক্টলি তাই, এইগুলো যদি আপনি হাঁটাতে চান এবং স্বামীকেও সেই বলে না, সেই সঠিক পথে আনতে চান, তো সেক্ষেত্রে চামুণ্ডা প্রয়োগ কিন্তু অত্যন্ত শক্তিশালী প্রয়োগ এবং প্রয়োগ করাটা বাঞ্ছনীয়। আপনি আমার মতামত চেয়েছেন বলেই এটা বললাম, খুব একটা আমি সিক্রেট এগুলো শেয়ার করি না, কিন্তু অসম্ভব সম্ভব হয়। আপনি যদি চান শেষবারের মতো ঠিকঠাক করতে, আপনি এটার দ্বারস্থ হতে পারেন, তবে মানে ডু ইট নাও, ইমিডিয়েটলি। কারণ চামুণ্ডা প্রয়োগ সব মানে মানে লোকে আসলো গেল আর আমি চামুণ্ডা প্রয়োগের কথা বলে দিলাম, এটা কিন্তু হয় না। খুব লিমিটেড করি, সামান্য কয়েকটি, কারণ এটা প্রচণ্ড শক্তি লাগে প্রসুন্দা। তো তার জন্য যোগাভ্যাস থাকতে হয়, প্রাণায়াম থাকতে হয়, বিশেষ কিছু ক্রিয়া থাকতে হয়। তো সুতরাং এবং সেই রিলেটেড সংযমটাও কিন্তু আমাকে করতে হয়। চামুণ্ডা ক্রিয়া করা অত সোজা কাজ না। যাই হোক, আমাদের মূল বিষয়টা আপনাদের হিন্টস দিলাম। এগুলো তো খুব পোটেনশিয়াল ব্যাপার নয় যে আপনি একজন জ্যোতিষীর সঙ্গে দেখা করলেন বা ট্যারো কার্ড এক্সপার্টের সঙ্গে দেখা করলেন আর সঙ্গে সঙ্গে আপনার চরিত্র পাল্টে গেল না, এটা হয় না। এটাতে ওই ক্রীড়ার কথা বললেন, ওই ধরনের কিছু তো একটা ট্রিটমেন্ট রয়েছে, সেই ট্রিটমেন্টের মধ্যে আপনার যেতে হবে। মানে ধরে যাক আপনি ডাক্তারের কাছে গেছেন, উপদেশ দিয়ে হবে না। হ্যাঁ, উপদেশে কোনো গল্প নেই, গল্প শুনতে ভালো লাগে, গল্প শুনছেন, ঠিক আছে, কিন্তু একটা ব্যাপার মনে রাখবেন যে এই ধরনের সমস্যা, যেমন আপনার শরীরে একটা ক্রনিক ডিজিজ রয়েছে, হ্যাঁ, অনেক কিছু হতে পারে, মিউকাস হতে পারে পেটে, বা আপনার হাই প্রেশার, সুগার ইত্যাদি যে কোনো কিছু, সেটার জন্য তো মেডিসিন দরকার, হয়তো সারা জীবন আপনাকে মেডিসিন খেতে হবে, হতে পারে। সুতরাং এটা এমন একটা প্রসেস যে কুইক, মানে নবরাত্রিটা হয় কি প্রসন্নতা টানা, না আমি বলি একটা দীর্ঘ সময় পাওয়া যায়। আপনার এটা ক্রনিক ডিজিজের মতন থেকেও ডেঞ্জারাস, যেটা সেটা হচ্ছে যে আপনাকে ইমিডিয়েটলি স্টপ করাতে হবে, ইমিডিয়েট স্টপ করাতে হবে, সেরকম চিকিৎসকই ধরতে হবে যে এটাকে। দেখুন, মানে এটা সার্জারি ছাড়া হবে না। আমি গোড়াপত্তনে যেটা বললাম যে ইউরোপ আমেরিকাতে এটা জল ভাত, এগুলো থেকেও বদার করে না। হাজব্যান্ড কারোর সঙ্গে, যদি হাজব্যান্ড হয়ে থাকে কারোর সঙ্গে রিলেটেড থাকে, তো ওয়াইফ তার কারোর সঙ্গে রিলেশন তৈরি করে নেবে, ডাজন্ট ম্যাটার। বা বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো হরবকত শুনছি, আমাদের কলকাতায় ইন্ডাস্ট্রিতেও তো প্রচুর শুনছি, কতটা সত্যি মিথ্যে জানি না, শুনছি মাত্র। কিন্তু আমাদের বাস্তবিক জীবনে না শান্তিটা চাই। শান্তিটা কি জানেন তো? দিনের শেষে ঘরে ফিরে আপনি যদি বিবাহিত হন, দেখুন নিজের বরকে ভাগ করে নিতে কোনোভাবেই চান না, বর বউয়ের ব্যাপার না, যে দিনের শেষে ঘরে ফিরে শান্তিটা খুব যেন আপনার শান্তিতে হয়, এক্স্যাক্টলি, আর আপনার ছেলে মেয়ে যেন আপনাকে শ্রদ্ধা করে, সে আপনি মহিলা হন কিংবা পুরুষ, সেই জায়গাটুকু তো আমরা করতে পারি। কারণ আমরা তো এখনো যে দেশে বাস করি, সেখানে নজরুল ইসলামের মতন মানুষ তো আন্দোলন করেছিলেন, তারপরে তো গান লিখেছেন, এবং গান এবং আন্দোলন ব্রিটিশের বিরুদ্ধে করেই তো তিনি এই জায়গায় গেছেন। আমি তো বঙ্কিমের উদাহরণ দিলাম, রবীন্দ্রনাথের উদাহরণ দিলাম, যে তাদের গল্পে এই জিনিস রয়েছে, কিন্তু আপনি নজরুলের কোনো গানের মধ্যে কিন্তু এই গল্প আপনি পাবেন না, কারণ তার চ্যালেঞ্জটা ছিল ডিফারেন্ট। তিনি আদন্ত বাঙালি ছিলেন। আমি এর বেশি আর বিতর্ক সৃষ্টি করতে চাই না। সামনের বৃহস্পতিবার দিন আপনাদের সঙ্গে দেখা হবে ঠিক বিকেল 4টে। সময় শেষ। সময় শেষ। ভালো থাকবেন, নমস্কার।